সুপ্রভাত। পুরুলিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি ঋতু। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির যা যা কাজ ছিল সমস্ত কিছু ছেড়ে আমি গিয়েছিলাম একটু বাজার করতে। বাজারে আসলে যাইনি, আমাদের সামনে একটা সবজি দোকান আর কি বসে, ওখানেই গিয়েছিলাম। আলু পেঁয়াজ যা যা ছিল সমস্ত কিছু নিয়ে এসেছি, তার সঙ্গে সবজিও এনেছি। আমাদের এই ফ্রিজের নিচেটাতে আলু পেঁয়াজ রসুন আদা এগুলো রাখার জায়গা আছে, তো এগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তো আজকে ভাবলাম পরিষ্কার করে আলু পেঁয়াজ সমস্ত কিছু এখানেই ঢেলে রাখবো। তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন আমার এই এক্সট্রা কাজগুলো আর করা হয় না। রান্না খাওয়া আর ঘুরতে যাওয়া ছাড়া বাকি কোনো কাজই করা হয় না। আর তোমরা তো জানোই যে আমার মেড যে সে আসছে না, যার জন্য আমাকে সব কিছুটা নিজেকেই করতে হচ্ছে। তো যাই হোক, করে নিতে পারবো। আসেনি ভালো হয়েছে, তার কারণ হচ্ছে এলে 2 দিন আসে 4 দিন আসে না, তার থেকে একদম আসেনি, ভালো হয়েছে। সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এলোমেলোভাবে রাখতে আমার একদম ভালো লাগে না। ঘর সাজিয়ে পরিপাটি করে রাখলে বাড়িতে হুট করে কেউ যদি চলেও আসে তাতে কোনো অসুবিধা হয় না, তবু মনে হয় যে ঘর গুছোনো তো রয়েইছে। যাই হোক, আমার এখানটা পরিষ্কার করে দেখো আলুগুলো রেখে দিয়েছি। আর আগের বাড়ির ছোট ছোট কিছু আলু আনা হয়েছিল, সেগুলো প্যাকেটের মধ্যে রেখেছি, আর বড় আলুগুলো এমনিই রেখেছি। বড় যে আলুগুলো নিয়ে এসেছি দেখে যেন মনে হচ্ছে বড় বড় শাঁক আলু যে হয়, সেই শাঁক আলু। আর এই সাইডটাতে পেঁয়াজ রেখেছি, রসুন রেখে দিলাম, আদা রেখে দিলাম। আগে যখন আমি আর কি এখানে আলু পেঁয়াজ রাখতাম না, তখন আমি জানতামই না যে এখানে আলু পেঁয়াজ রাখা যায়। আমার ননদ এসে আমাকে দেখিয়ে দিল যে এখানটা আলু পেঁয়াজ রাখা যায়, তো তারপর থেকে আমি এখানেই রাখি। সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এবার ফ্রিজের মধ্যে সব সবজিগুলো ভালো করে গুছিয়ে রাখবো। লঙ্কার ডাব্বার মধ্যে আগের কিছু লঙ্কা ছিল, সেগুলো বার করে ভালো করে গুছিয়ে নিলাম। আর এখানে বাঁধাকপি নিয়ে এসেছিলাম, ফুলকপি তো আগেই আনা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছি। আর নিয়ে এসেছি টমেটো আর কড়াইশুঁটি, পেঁয়াজ পাতা, আর নিয়ে আসা হয়েছে পালং শাক। সব কিছু ভালো করে প্যাকিং করে ফ্রিজের মধ্যে রাখছি। আমি যে কোনো জিনিস প্যাকিং করে ফ্রিজের মধ্যে রাখি তাতে কি হয়, ভালো থাকে। বিশেষ করে যদি শাকটা প্যাকিং করে রাখা যায় তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু রাখা যায়। আমাদের সামনে আসাই হয়নি, তো এখন দুপুরবেলা প্রায় তোমার 1টা-1:30টার মতো বেজে গেছে। তো তোমাদের সামনে এলাম, স্নান টান করলাম, ঘরের যা যা কাজ ছিল তোমরা তো দেখলে। যা সবজি বাজার নিয়েছি সব ফ্রিজের মধ্যে রেখে, ফ্রিজ পরিষ্কার করে, ঘর মোছামুছি করে, স্নান করে, আর এখন এসে গেছি রান্নাঘরে রান্না করতে। তো রান্না বসিয়ে দিয়েছি। আর কালকে যেহেতু মকর সংক্রান্তি, আজ থেকেই এখানে আর কি মাছ মাংস খাওয়া চলে। অনেক জায়গাতে কি হয়, মাছ মাংস খাওয়া চলে না, কিন্তু এদের এখানে দেখি মাছ মাংস সমস্ত কিছু খাওয়া চলছে। বিশেষ করে এখানে নাকি হাঁসের মাংস খেতে হয়। তো আমি দেখছিলাম ওখানে কাটছিল, কিন্তু আমি হাঁসের মাংস নিয়ে আসিনি, এনেছি চিকেনই। তো আজকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো পালং শাক কেটে রেখেছি, পালং শাক দিয়ে এই যে এখানে আছে কচু মূলো দিয়ে একটা তরকারি করব। আর এখানে করব হচ্ছে চিকেনটাকে আমি অনেক আগেই ধুয়ে রেখেছি। আর মাছ এনেছিলাম, মাছের একটু তেল পোটা আছে, দেখি এটাকে চচ্চড়ি করব। তো এখানে আর কি মাংস করবার জন্য যা যা লাগে সেগুলো কেটে রেখেছি। আর আজকের মাংসটা খুব অল্প মশলা দিয়ে করব, তো যার জন্য এখানে অল্প করে আদা রসুন আর কি আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে পেঁপে আগের দিন আমি কেটে রেখেছিলাম, পেঁপেটা কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। দাদাভাই একটু আগে ফোন করেছিল, ও বলছে মকর চলে এসেছে, তো মকরের জন্য আমার ভীষণ মন খারাপ করছে। মানে তোমাদের দাদাভাইয়ের, ওরা আসলে মকরের দিনকে স্নান টান করতো, করে ওদের ওখানে বড় একটা মেলা হতো, পুজো হতো। তো এই পুরুলিয়ার এই সাইডে কি হয়, একটা গ্রামীণ আর কি দেবতা থাকে, গাছের মধ্যে থাকে, যেটাকে বলা হয়, আমরা ওটাকে পীর বাবা বলি, এরা এটাকে মানে গাছ দেবতা বলে। তো ওখানে ঘোড়া দিয়ে পুজো দিতে হয়, সুন্দর একটা পরব হয়। তো আমি কখনো দেখিনি, তোমাদের দাদাভাই থাকলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো ফোন করে বলছিল মনটা কেমন করছে। তো আমারও মনটা কেমন করছে, কারণ মকরের দিনগুলোতে আমরা ছোটবেলাতে খুব মজা করতাম। ছোটবেলায় মকরের দিনেতে আমরা নদীতে স্নান করতে যেতাম। আমাদের হচ্ছে নিয়ম যেটা, ওই সর্ষে ফুল মূলো ফুল মাথায় দিয়ে 3 ডুব দিতে হতো। তারপর এসে মা মকর চাল বানাতো। মকর চাল মানে দুধ, ডাবের জল, গুড়, নানান ধরনের ফল দিয়ে রাত্রিবেলা পুজো করে সেটা ভিজিয়ে রাখতে হতো। আর পরের দিন সকালবেলা রোদে বসে সেটা খেতে হতো। আরও যেটা নিয়ম সেটা হচ্ছে, ওই মকর চালটা তুমি তোমার প্রিয় বন্ধুকে, যাকে সারা জীবন ধরে রাখতে চাও, তাকে দিয়ে মকর বানাতে পারো।
তো আমারও একজন মকর আছেন, মানে আছে, সে আমার থেকে বয়সে অনেকটা ছোট, 2 থেকে 3 বছরের মানে ছোট হবে আমার থেকে। তো তাকে আমি মকর বানিয়েছি। তো যখন বাড়িতে থাকতাম তখন আর কি মকর বানানো হতো, কিন্তু এখন যেহেতু আর ওখানে যাওয়া হয়নি আমার বাড়িতে, তো সেই জন্য আর দেওয়া হয়নি। তবে মকর তো সারা জীবনই থাকবে। তো এইরকম নিয়ম কাদের আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। যাই হোক, চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, তারপর গিয়ে একটু ছাদে বসবো, কারণ স্নান করে যদি একটু ছাদে না বসি আবার গলা ধরে যাবে, সর্দি প্রচন্ড হবে। তো চলো তোমার সাথে থাকো। মকরের দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম চারিদিকে মা গোবর জল করে নাতা দিত, চারিদিকে ছেটা মেরে আর ঝাঁটা দিয়ে ধুতো। তো এইসব দিনগুলো মনে পড়ে যায়। সকালবেলা উঠে একটা ফ্রেশ দিন লাগতো। তো সেই সব তো আর এখানে এসে হয় না। বিয়ের পর শহরেতে আর কোথায় হয় এইসব জিনিস তো গ্রামের দিকেই হয়। তো যাই হোক, আমার ওখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, চিকেন বসিয়ে দিয়েছি। আর আজকে চিকেনটা আমি খুব হালকা পাতলাভাবে করছি, মানে অল্প একদম আদা রসুন দিয়ে করছি। তো কেননা আমার মা এরকমভাবে চিকেন বানাতো, তো সেই জন্য আজকে খেতে ইচ্ছে করলো, তাই বানালাম। তো এখন লাঞ্চ করতে বসে পড়েছি। চিকেনের লাল লাল ঝোল, পালং শাকের তরকারি, পেঁপে সিদ্ধ আর ভাত, এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। আর জানো তো, চিকেনটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল, খুব ভালোও লাগছিল। আর তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে আমি অনেকদিন চিকেন খাইনি, কারণ ও থাকাকালীন এত পরিমাণ চিকেন খাওয়া হয়েছে যার জন্য আর ভালো লাগে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন অনেকটা সন্ধে হয়ে গেছে আর আমার এখানে সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাব রান্নাঘরের দিকে। আসলে রান্নাঘরে আজকে পিঠে বানাবো। মকর সংক্রান্তি প্রত্যেক বাড়িতেই পিঠে হবে, আর আমি যদি না বানাই খুব খারাপ হয়ে যায়। তোমাদের দাদাভাই যখন ছিল তখন আমি পিঠে বানিয়েছিলাম। তো এখন একা আছি মকর সংক্রান্তি, তবুও তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলল যে পিঠে বানানোর কথা। আর এই যে চালগুলো দেখছো, এই চালগুলো শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা আমার জন্য পাঠিয়ে দিয়েছিল, চাষের চাল। তো তোমাদের দাদাভাই আমাকে বারবার করে বলে যে তুই কি আমাদের বাড়ির চাল খেতে পারবি। আমি বলতাম যে ঠিক আছে নিয়ে আসবি, রান্না করে খেয়ে দেখবো। তো নিয়ে এসেছিলো। ভাতগুলো একটু মোটা মোটা কিন্তু খুব টেস্টি, আর অল্প পরিমাণ খেলেই কিন্তু পেট ভরে যাচ্ছিল। আসলে চাষের চাল মনে হয় এরকমই হয়, আর ভাতগুলো কিন্তু খুব মিষ্টি। আর আমাদের কেনা চালগুলো কি হয়, পালিশ করা থাকে, তো উপর থেকে কি হয় চকচক চকচক করে, কিন্তু এই চালগুলো যে দেখছি এগুলো ঘরের চাল বলে সেই জিনিসটা কিন্তু নেই। যাই হোক, আমার এখানে চাল পেশাটা হয়ে গেছে। এখন চালটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ওই চিতই পিঠে যেটাকে তোমরা বলো সেটাই আজকে বানাবো, সেই জন্য আমরা চিতই পিঠে যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে আমি শুধুমাত্র চালটাকে বেটে নিয়েছি, কিন্তু আমাদের এখানেতে চালের সঙ্গে বিউলির ডালকেও বেটে নেয়, নিয়ে করে, তাতে নাকি বলে খুব সুন্দর ওঠে। কিন্তু আজকে আমার কাছে বিউলির ডাল ছিল না বলে আমি শুধুমাত্র চালকেই আর কি পিষে নিয়েছি। আর এইদিকে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। আমার কাছে তো ওই মাটির যে কড়াটা হয় সেটা ছিল না, সেই জন্য। আর এই যে কাপড় ছেঁড়াটা দেখছো, এই কাপড় ছেঁড়ার মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে বুলিয়ে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে চিতই পিঠেটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার পিঠে রেডি হয়ে গেছে। এখানে সরু চাউলি আর চিতই পিঠে দুটো বানানো হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পালা। আর ওইদিকে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বারবার করে বলছিল কেমন বানিয়েছিস, অবশ্যই কিন্তু আমাকে পাঠাবি। তো ওর জন্যই আমি আর কি ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে আর কি ফটোটা তুললাম, আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কেমন হয়েছে আমার পিঠেগুলো দেখতে। তো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এর মধ্যে একটা দুটো পিঠে আর কি নিচে দিকে একটু বসে গিয়েছিল, যার জন্য একটু কেমন লাগছে। এই মকর সংক্রান্তির দিনকে আমাদের এখানেতে টুসু পরব হয়। তোমরা হয়তো অনেকেই বাহা সিরিয়ালেতে শুনে থাকবে যে টুসু পরব, তো সেটাই আমাদের এখানে হয়েছে। আমি কিন্তু দেখতে পাইনি, তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়েছিল, তার কিছু অংশটা আমাকে পাঠিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে দেখো টুসু নিয়ে ওরা যাচ্ছে বিসর্জন করতে নদীর দিকে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার দারুণ লাগে, খুব ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাইও কিন্তু তোমাদের কমেন্ট পড়ে এবং ভীষণ এনজয় করে। এবং সত্যি কথা বলতে কি, তোমাদের এক একটা কমেন্ট দেখে আমার এত ভালো লাগে, মানে ভিডিও বানানোর ইচ্ছেটাই জেগে ওঠে। এক একটা সময় কি হয়, যখন আমরা দেখি যে ভিডিও বানিয়ে যাচ্ছি কোনো ইমপ্রুভমেন্ট আসছে না, তখন মনে হয় যে ভিডিও ছাড়া বন্ধ করে দেবো, থাক এই চ্যানেলটা আর কোনো রকমভাবে এগোনোর কোনো দরকার নেই, থাক পড়ে থাক, এরকম মনে হয়। কিন্তু যখন এক একটা কমেন্ট তোমাদের সামনে আসে বা তোমাদের দাদাভাইয়ের সামনে আসে, তোমাদের দাদাভাই সবসময় আমাকে বলতে থাকে, দেখ তোকে কত মানুষ ভালোবাসে আর তুই বলছিস যে ভিডিও করবি না। তো এত মানুষের ভালোবাসার মধ্যেও ধর কেউ একটা মানুষও তো তোকে ভালোবাসে। তো তোমাদের দাদাভাই আমাকে এই কথাটাই বলে যে ওই একটা মানুষের জন্যই তুই ভিডিও বানা, যে তোকে দেখতে প্রচণ্ড পছন্দ করে, তোর ভিডিও তার ভালো লাগে, হয়তো সে মুখ ফুটে না বলতে পারলেও তোর কিন্তু ভিডিও অনেক মানুষেরই ভালো লাগে।
তাদের জন্য বানা, দেখবি একদিন ঠিক সফলতা পাবি। তো যাই হোক, তোমাদের ছাড়া তো আমি এগোতে পারবো না, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।